কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। তো এখন আমি তোমাদের সামনে 2022 সালে যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার লেয়ার 2 এক্সামিনেশন হলো, সেই লেয়ার 2 পরীক্ষার ভৌতবিজ্ঞানের অ্যান্সার কী নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে অ্যান্সার কীগুলো আমরা চটপট আলোচনা করে নিই। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে কনভার্জিং বিম অফ লাইট ইজ ইনসিডেন্ট অন এ প্লেন মিরর, দ্য রিফ্লেক্টেড বিম অফ লাইট উইল বি। মানে একগুচ্ছ অভিসারী আলোকরশ্মি একটি সমতল দর্পণে আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুলি হবে কি? তো দেখো, এখানে এটার উত্তর হয়ে যাবে অভিসারী আলোকরশ্মিগুচ্ছের ক্ষেত্রে অভিসারী আলোকরশ্মিগুচ্ছই পাওয়া যাবে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দেখো, এটা ধরো সমতল দর্পণ, ঠিক আছে, এটা ধরো দর্পণ। তো এখানে ধরো এই দুটো অভিসারী রশ্মিগুচ্ছ পড়লো এইদিকে কনভার্জিং রে, তারা দেখো প্রতিফলনের পর ঠিক এই জায়গাতে মিলিত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো সেই জন্য এটা অভিসারী অভিসারী রশ্মিগুচ্ছই পরিণত হবে। উত্তর হয়ে যাবে অপশান বি। তো পরের প্রশ্নে চলো, দ্য ইউনিট অফ পাস্কালের ইউনিট কী হবে? তো এটার হয়ে যাবে অপশান ডি উত্তর, কিলোগ্রাম মিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2। সো কিলোগ্রাম পার মিটার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে উত্তর, মানে অপশান ডিতে সেটা আছে, তাই অপশান ডি উত্তর। ওকে, তো চলো তার পরের প্রশ্নটা। এই প্রশ্নটাতে বলা আছে একটি বস্তুতে 15 নিউটনের একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি প্রযুক্ত বলের অভিমুখে 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এই প্রক্রিয়াটিতে কার্য সম্পাদন হয় কতটা, তা আমাদেরকে বলতে বলেছে। দেখো, আমরা জানি কৃতকার্য ডব্লিউ সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কার্য মানে বল ইন্টু সরণ। তাহলে বল কত এখানে বলা আছে 15 নিউটন বল প্রয়োগ করেছে, সরণ কতটা হয়েছে বস্তুটার 60 সেন্টিমিটার। এইখানেতেই একটু ব্যাপার আছে বন্ধুরা। দেখো, এখানেতে সরণটা দিয়েছে নিউটনে, মানে এসআই এককে, সরি, এখানে বলটা দেওয়া আছে নিউটন মানে এসআই এককে, কিন্তু সরণটা দেওয়া আছে সেন্টিমিটার এককে। ওকে, ভালো করে লক্ষ্য করো আরেকবার, আমি বলছি, এখানে বল দেওয়া আছে নিউটন এককে আর সরণ দেওয়া আছে 60 সেন্টিমিটার, অর্থাৎ সিজিএস এককে। তো এটাকে প্রথমে 60 সেন্টিমিটারকে আমাদের এসআই এককে প্রকাশ করতে হবে। করলে কত হবে, নাকি 100 দিয়ে ভাগ করতে হবে, করলে আমরা মিটার পেয়ে যাব। তাহলে কত হবে 0.6 মিটার, এটা হয়ে যাবে 60 সেন্টিমিটারটা হয়ে যাবে 0.6 মিটার। ওকে, তাহলে কৃতকার্য ডব্লু সমান যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ছিল, সেখানে ফোর্সের জায়গায় বসালাম 15 আর ডিসপ্লেসমেন্টের জায়গায় বসালাম 0.6। তাহলে কত হবে 15×6 90, আর একটার আগে দশমিক বসে যাবে, তাহলে 9। তাহলে উত্তর হয়ে যাবে 9 জুল। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশান ডি বন্ধুরা সঠিক উত্তর। পরের প্রশ্নটাতে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ফর স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপ বিষয়ে নিচের কোন বিবৃতিটি সঠিক? এখানে প্রথম অপশানে বলেছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি হ্যাজ নো ইউনিট, আপেক্ষিক তাপের কোনো একক নেই। তারপরে বলেছে আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম। তারপরের অপশানে বলা আছে অপশান সিতে যে আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমরা জানো, বইতে পড়েছো, এটাই সঠিক। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি সঠিক উত্তর এই প্রশ্নটার ক্ষেত্রে। পরের প্রশ্ন, শীতকালে একটি স্টিলের চামচকে একটি কাঠের চামচের চেয়ে বেশি ঠান্ডা মনে হয়, এর কারণ কি? এর কারণ হয়ে যাবে অপশান সি, স্টিলের চামচ কাঠের চামচের চেয়ে তাপের সুপরিবাহী। ঠিক আছে, এটাই সঠিক উত্তর, অপশান সি। তারপরে 6 দাগের প্রশ্নটা, এখানে বলেছে আফটার কম্বিং ইয়োর হেয়ার, আমি বাংলাতেই বলছি, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর চিরুনিটিকে কিছু কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে কাগজের টুকরোগুলোকে চিরুনি আকর্ষণ করে, এর কারণ কি? এর কারণ ইন্ডাকশান, ইলেকট্রিক ইন্ডাকশান পোলারাইজেস অপোজিট চার্জেস অফ এভরি পিস অফ পেপার অ্যাট ইটস টু এন্ডস। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর বন্ধুরা। এই প্রশ্নটার ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। ওকে, এবার 8 সমস্যাটাতে দেখো কি বলেছে। বলেছে একটি কাঁচের দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ দণ্ডটা ধনাত্মক আর সিল্ক ঋণাত্মক হয়, তাহলে আধানে আহিত হয়, কারণটা কি? তো কাঁচ ধনাত্মক হয় আর সিল্ক ঋণাত্মক, তাহলে এখানে কারণটা হবে যে কাঁচ যে ইলেকট্রন হারায় সেগুলো সিল্ক গ্রহণ করে, এটা কি সত্য হবে? দেখো, কাঁচ ধনাত্মক হচ্ছে, তো তার মানে কাঁচে ইলেকট্রনের ঘাটতি পড়েছে। ওকে, তার মানে কাঁচ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, আর সিল্ক ঋণাত্মক হচ্ছে মানে সিল্কে ইলেকট্রনের আধিক্য ঘটছে, তার মানে এটাই সত্য হবে, কাঁচ যে ইলেকট্রনগুলো হারায় সেগুলো সিল্ক গ্রহণ করে, অর্থাৎ অপশান সি এটার ক্ষেত্রে সঠিক উত্তর। 9 দাগের প্রশ্নটা বলেছে মাধ্যম 1-এর মধ্য দিয়ে যাওয়া একটি আলোর রশ্মি একটি স্বচ্ছ পদার্থের পৃষ্ঠে 30 ডিগ্রি করে আপতিত হয়, প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে কোন বিবৃতিটি সত্যি? তো
তো দেখো আমি এখানে ছবিটা আঁকছি। ধরো এটা হচ্ছে আমাদের দুটি মাধ্যমের বিভেদ তল, এটা মাধ্যম 1, এটা মাধ্যম 2, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অভিলম্ব। কি বলেছে যে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আপতন কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। আর 50 ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে এই কোণটা বড় হবে, তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখো বেঁকে গেছে আলোক রশ্মি, এটা অভিলম্ব থেকে দূরে সরে গেছে, এটা 30 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে গেছে। তার মানে এইটা ঘন মাধ্যম আর দুইটা লঘু মাধ্যম। কারণ আমরা কি জানি, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়, অভিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে। তাহলে মাধ্যম 1-এর সাপেক্ষে মাধ্যম 2-এর প্রতিসারাঙ্ক কী হবে, 1-এর থেকে কম হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে, মাধ্যম 1-এর সাপেক্ষে মাধ্যম 2-এর প্রতিসারাঙ্ক 1-এর কম, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটা বলেছে একটি পাথরের টুকরো উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি নির্দিষ্ট উচ্চতা অর্জনের পর নামতে শুরু করে, কারণ কি না পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে সর্বদা নিচের দিকে নেমে টানাচ্ছে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটাতে বলেছে দুটি সমতল দর্পণ সমকোণে রাখা আছে, একটি আলোর রশ্মি থিটা কোণে দর্পণ 1-এ পড়ে যদি এটি দর্পণ 2-এ প্রতিফলিত হওয়ার পর নির্গত হয়, তবে আলোক রশ্মির বিচ্যুতি কত আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, ছবিটা আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। ধরো এই দুটি সমতল দর্পণ দেখো, এদের মধ্যে সমকোণে রাখা আছে, একটা আলোক রশ্মি এইভাবে পড়ে, সেইখান থেকে প্রতিফলিত পরে এই দর্পণ এইভাবে পড়বে, তারপরে এইখান থেকে এইভাবে প্রতিফলিত হবে, ঠিক আছে। তাহলে বিচ্যুতি দেখো এইভাবে পড়েছিল এইদিকে, আর বিচ্যুতি ঠিক তার উল্টো দিকে হয়ে গেছে। তাহলে বিচ্যুতি কতটা হয়েছে, যেদিকে পড়েছিল পুরোপুরি তার উল্টো দিকে ঘুরে গেছে এবং সমান্তরালভাবে, তাহলে বিচ্যুতি হয়ে যাবে 180 ডিগ্রি। এটা কোন অপশানে আছে, সেটাই হবে উত্তর। এখানে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা বলেছে আর্কটিক অঞ্চলের কাছাকাছি সমুদ্র হিমশৈলে ভাসতে দেখা যায়, এগুলি ভাসমান বড় আকারের বরফের খণ্ড, এই খণ্ডগুলি যত শতাংশ সমুদ্রের জলের নিচে থাকে তার সবচেয়ে কাছাকাছি সংখ্যা হলো। একটা তথ্য তোমাদেরকে দিচ্ছে, এটা অঙ্ক করে বের করা যায় বন্ধুরা। তোমার মনে রাখবে যে সমুদ্রের জলেতে যে হিমশৈলগুলি ভাসে তার মোটামুটি 18% জলের উপরে থাকে, 18%। তাহলে জলের নিচে কতটা থাকে, 100 থেকে 18 বিয়োগ করলে যেটা হবে সেটাই হওয়া উচিত। তো এটা 82 হয়, পুরোপুরি 82 হয় না, এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। তো 82-র কাছাকাছি যে সংখ্যা এটা আছে এখানে, দেখো 82-র সব থেকে কাছাকাছি সংখ্যা আছে এখানে অপশান সি 83, তাহলে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটা বলেছে যে একটি অনুভূমিক টেবিলের উপর 10 নিউটন ওজনের একটি ঘনকাকৃতি ব্লক স্থির অবস্থায় আছে, এটা খুব উল্লেখযোগ্য, স্থির অবস্থায় আছে। তাই ব্লক ও টেবিলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল, দেখো দুটি তলের মধ্যে ঘর্ষণ বল তখনই ক্রিয়াশীল হয় যদি সেই তল দুটি একে অপরের সাপেক্ষে গতিশীল হয়। এখানে যেহেতু স্থির অবস্থায় আছে তাহলে কোনো গতিশীল অবস্থা নেই তাদের মধ্যে, ফলে তাদের মধ্যে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে না। উত্তর হয়ে যাবে অপশান বি 0 নিউটন, সঠিক উত্তর অপশান বি 0 নিউটন। পরের প্রশ্নটাতে বলেছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিনিট আর 15 মিটার পার সেকেন্ড বেগে 20 মিনিট চললে তাহলে গাড়িটির গড় বেগ কত হবে, এটা তোমরা করে নিও সহজ অঙ্কে। এটার উত্তর হবে অপশান এ 13.3 মিটার পার সেকেন্ড। তার পরের প্রশ্নটা বলেছে একটি স্থানে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান, ওই স্থানের জন্য নিচের কোন ছবিটি সঠিক। দেখো পাত্রে পারদ রাখা আছে আর 76 সেমি উচ্চতাটা তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে, এই পুরো উচ্চতাটা দেখো 76 সেমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছে দেখো, ঠিক আছে। এখানে দেখো কতটা, এখান থেকে এতটা হচ্ছে 76 সেমি তীর চিহ্ন দিয়ে বোঝানো আছে, এখানেও তাই। এবার দেখো এখানে তো দেখো 76 থেকে একটুখানি কম ফাঁকা আছে, তার মানে পুরো 76 সেমি পারদটা ওঠেনি, একমাত্র অপশান বিতেই দেখো পুরো 76 ভর্তি হয়েছে, এখানে কম আছে এটাতেও, আর এটাতে বেরিয়ে যাচ্ছে মানে 76 বেশি, সুতরাং উত্তর হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর। এর পরের প্রশ্নটা বন্ধুরা 16 দাগের প্রশ্নটা, এটা অনেক বড় প্রশ্ন বন্ধু, এটা আমরা আর পড়ছি না, এর উত্তরটা আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি, এতটা বড় প্রশ্ন পড়তে অনেক সময় লাগবে বলে। এর উত্তরটা হবে অপশান বি, এটা অপশান বি হয়ে যাবে এর ক্ষেত্রে সঠিক উত্তর। 17 দাগের প্রশ্নটার ক্ষেত্রে বন্ধুরা এর উত্তর হয়ে যাবে অপশান এ, এখানে অপশান এ হয়ে যাবে 17 দাগের প্রশ্নের সঠিক উত্তর, D1 > D2 > D3। 18 দাগের প্রশ্নটাতে বলেছে কোনো কিছুকে ঠান্ডা করার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের চাইতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমপরিমাণ বরফ বেশি কার্যকরী। এর উত্তর হয়ে যাবে অপশান সি, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ নেয়, এটা হয়ে যাবে সঠিক উত্তর 18 দাগের। 19টা বলেছে একটি গর্তসহ একটি ধাতব প্লেটকে উত্তপ্ত করলে গর্তের ক্ষেত্রফল কী হবে। এর উত্তর হয়ে যাবে অপশান এ, গর্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
কুড়ির দাগের প্রশ্নটাতে বলেছে একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। লেখচিত্রের যে অংশগুলিতে সর্বাধিক এবং সর্বনিম্ন ত্বরণ ঘটেছে সেটা বলতে বলেছে। দেখো, সর্বাধিক ত্বরণ ঘটেছে এবি অংশে, সর্বনিম্ন ত্বরণ ঘটেছে সিডি অংশে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর, এবি অ্যান্ড সিডি। ঠিক আছে, পরের প্রশ্ন 21-এর দাগের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা দেখো, এটা অনেক বড় প্রশ্ন, এটা আমরা আবার পড়বো না, তো এটার উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, তো অপশান এ আমরা দাগ দিয়ে দিই, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটা 22-এর দাগেরটা, এটিও একটু তোমরা পড়ে দেখো বন্ধুরা, এটা অনেক বড় প্রশ্ন, তো আমি এর উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। এর উত্তরটা হয়ে যাবে অপশান সি, একদম কারেক্ট অ্যান্সার অপশান সি। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। 23-এর দাগের প্রশ্নটা, ব্লাড অ্যান্ড সি ওয়াটার, রক্ত এবং সমুদ্রের জল, এরা উভয়ই কিন্তু মিশ্রণ, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশান এ 23-এর দাগের। এবার আসছে আমরা 24-এর দাগের প্রশ্ন, বলেছে গ্রীষ্মের সময় মাটির পাত্রের মধ্যে রাখা জল কোন ঘটনাটার কারণে শীতল হয়ে যায়? এটা বাষ্পীভবনের জন্য শীতল হয়, অপশান ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। 25-এর দাগের প্রশ্নটা বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে সঠিক বিবৃতিটি চয়ন করো। এখানে উত্তরে যাবে অপশান বি, তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে কঠিনকে বাষ্পে রূপান্তরিত করার এই পদ্ধতিকে বলা হয় ঊর্ধ্বপাতন, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটাতে বলেছে যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ বিদ্যমান, যারা হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। এই আইসোটোপগুলির প্রকৃতি নিস্তরিত কেন? কারণ প্রত্যেকটা আইসোটোপের একটি করে ইলেকট্রন এবং একটি করে প্রোটন আছে, অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর 26-এর দাগের। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, এখানে যে বিবৃতিগুলো দেওয়া আছে যে অ্যাসিড ও ক্ষার উভয় সমস্ত নির্দেশকের রং পরিবর্তন করে, এটা সত্য নয়, সব নির্দেশকের রং পরিবর্তন করে না। তো এইভাবে তোমরা পড়ে দেখো, এখানে উত্তর হয়ে যাবে যে অপশান ডি হবে সঠিক উত্তর, অ্যাসিড ও ক্ষারের রং পরিবর্তন নির্দেশকটির ধরনের উপর নির্ভর করে। তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি, অনলি ডি, শুধুমাত্র ডি হবে সঠিক উত্তর, অপশান ডি সঠিক উত্তর। তারপর 28-এরটা বলেছে অধাতব অক্সাইডগুলি সাধারণত কি হয়? আম্লিক হয়, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, 28-এর দাগের, আম্লিক হয়। নিচের কোনটি তাপ ও তড়িতে সুপরিবাহী বলা আছে? অপশান 29-এর দাগের প্রশ্নটা, এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, গ্রাফাইট, অপশান বি হয়ে যাবে এখানে গ্রাফাইট সঠিক উত্তর। 30-এরটা, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস বের হবে? লেড নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় কোন গ্যাস বেরোবে? এখানে অক্সিজেন গ্যাস বেরোবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 30-এর দাগের অপশান বি। এরপরে 31-এর দাগের প্রশ্নটাতে বলেছে ইন দ্য রিয়াকশন H2O2 + Cl2 = 2HCl + O2, এই বিক্রিয়াটিতে কোনটি বিজারক দ্রব্য? তো এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, H2O2, এইটি হয়ে যাবে অপশান বি উত্তর। তার পরের প্রশ্ন 32-এর দাগেরটাই বলেছে একটি ধাতু উত্তপ্ত জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত করে এবং ধাতব অক্সাইড উৎপন্ন করে, তাহলে ধাতুটি কি? ধাতুটি হবে অপশান বি, লোহা, অপশান বি হয়ে যাবে এখানে উত্তর। পরের প্রশ্ন 33-এর দাগেরটা, লোহার কোনো বস্তুতে টিনের প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি কী? ঠিক আছে, তো এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে দেখো এখানে এসএনএস সলিউশন, অপশান এ হয়ে যাবে এর উত্তর। 34-এর দাগের প্রশ্নটা বলেছে Zn3PO4(2) তে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কী? উত্তর হয়ে যাবে অপশান বি, 3 আর 2, অপশান বি হয়ে যাবে এখানেও সঠিক উত্তর। এর পরের প্রশ্নটাতে বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? তোমরা জানো যে লোহায় মরচে পড়া একটা রেডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 36-এর দাগের প্রশ্নটা বলেছে নিচের কোনটি বা কোনগুলি জিঙ্ক এবং অ্যাসিড ব্যবহার করে হাইড্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতিতে ব্যবহার করা উচিত নয়? দেখো বন্ধুরা, 3 লঘু ডিলিউট HNO3 বা লঘু HNO3 ব্যবহার করা উচিত নয়, অপশান 2টা উত্তর হবে, এটুকু আমি শিওর। ঠিক আছে, অপশান 4টার ব্যাপারে আমি শিওর না বন্ধুরা, অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা চলবে কি না, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে হাইড্রোজেন উৎপন্ন করা যায়। ঠিক আছে, সুতরাং আমি এখানে অপশান বিটাই আমার উত্তর বলে মনে হচ্ছে, আমি যদি ভুল বলে থাকি তোমরা আমাকে জানিও। আমার মনে হচ্ছে এখানে উত্তর হবে এই প্রশ্নটার 36-এর দাগের অপশান বি, অপশান বি। ওকে, পরের প্রশ্ন বলেছে যে প্ল্যাটিনাম তড়িৎের ব্যবহার করে লঘু সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোড এবং ক্যাথোডে কী উৎপন্ন হয় যথাক্রমে? অপশান বি হবে সঠিক উত্তর, অক্সিজেন, হাইড্রোজেন, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্নে বলেছে কোনটি জলে দ্রবীভূত হয়ে নীল বর্ণে দ্রবণ উৎপন্ন করে? উত্তর হয়ে যাবে কপার নাইট্রেট, CuNO3(2). পরের প্রশ্ন, কোন বৈশিষ্ট্যসমূহ একটি ধাতু চিহ্নিত করে? এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তর হয়ে যাবে অপশান ডি,
মেল্টিং পয়েন্ট অ্যাবাউট 1400°, মানে গলনাঙ্ক প্রায় 1400, জলে অদ্রাব্য, ঘরের উষ্ণতায় সামান্য তড়িৎ পরিবাহিত আছে, এটাই হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য। এটা বাকিগুলোর থেকে এটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, বাকিগুলোর থেকে এই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট, অপশান ডি। 40, পিতল বাতাসের কোন গ্যাসের জন্য বিবর্ণ হয়ে যায়? এটার উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড, বা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এক্ষেত্রে। তো এই ছিল বন্ধুরা বিজ্ঞানের প্রশ্নগুলি, ভৌত বিজ্ঞান এর প্রশ্নগুলি, ফিজিক্যাল সায়েন্সের যে তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা লেয়ার 2-তে যে প্রশ্নগুলি এসেছিলো তার আমি তোমাদেরকে মডেল পেপারের উত্তরগুলো দিয়ে দিলাম। তো এখানে বন্ধুরা একটি প্রশ্নের উত্তর বাকি থেকে গেছিলো আমাদের 7 দাগের প্রশ্নটি। হ্যাঁ, এই প্রশ্নটি। তো এই প্রশ্নটি বন্ধুরা আমি তোমাদেরকে এখনও বলে দিচ্ছি। এটা প্রশ্নটা ছিল যে একটি ঘরের উষ্ণতায় দুটো পাত্রে তুমি জল রেখেছো, একটাতে 5 ডিগ্রি জল বাড়িয়েছো উষ্ণতা, আর একটা 5 ডিগ্রি ফাইনাল বৃদ্ধি করেছো, তাহলে কোন বিবৃতিটি সঠিক হবে? ঠিক আছে বন্ধুরা, এখানে আমি যেভাবে করেছি তাতে করে কোনো উত্তরই অ্যাপ্রোপ্রিয়েট আসছে না, তবে আমার মনে হয় অপশান সিটা উত্তর হবে। যদি এই উত্তরটা তোমাদের না হয়ে অন্য কিছু মনে হয়, উপযুক্ত কারণ সহ তোমরা আমাকে জানিও, তবে আমি আশা করছি এটার উত্তর অপশান সি হবে। তো এই ছিল বন্ধুরা মোটামুটিভাবে আমাদের সব প্রশ্নের উত্তর। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে এরকম ভিডিও বানানোর উৎসাহ আমি আরও পাই। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ ভিডিওটা লাইক করবে, এবং যারা চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।